আসসালামু আলাইকুম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। ত্রিকোণমিতি। এটি কিছুটা নতুন ধরনের বিষয়, কিন্তু ভয় পাবার কিছুই নেই। আমরা ধাপে ধাপে এবং বুঝে বুঝে শেখার চেষ্টা করব। আজকে আমরা অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিকোণমিতি যে শব্দটি রয়েছে এই শব্দটির অর্থ বোঝার চেষ্টা করব। ত্রিকোণমিতি শব্দটির ইংলিশ টার্মটি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। আমরা প্রথমে বাংলা যে শব্দটি রয়েছে এই শব্দটির অর্থ বোঝার চেষ্টা করব। তারপরে আমরা ইংলিশ যে শব্দটি রয়েছে এই শব্দটির অর্থ বোঝার চেষ্টা করব। ত্রিকোণমিতি শব্দটির প্রথমে রয়েছে ত্রি, যার মানে হচ্ছে 3। তারপরে রয়েছে কোণ, যার মানে হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। তারপরে রয়েছে মিতি, যার মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিকোণমিতি মানে হচ্ছে 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি মানে হচ্ছে 3 কোণের পরিমাপ। তারপরে আমাদের ট্রাইগোনোমেট্রি যে শব্দটি রয়েছে, যার প্রথমে রয়েছে ট্রাই, যার মানে হচ্ছে 3। তারপরে রয়েছে গণ। এই গণ শব্দটি গ্রিক শব্দ গণ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ধার বা বাহু। তারপরে রয়েছে মেট্রি, যেটি গ্রিক শব্দ মেট্রন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে 3 বাহুর পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি মানে হচ্ছে 3 কোণের পরিমাপ, আর ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে 3 বাহুর পরিমাপ। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিকোণমিতিতে 3 বাহু এবং 3 কোণ বিশিষ্ট কোনো জ্যামিতিক চিত্র নিয়ে আলোচনা করা হয়। আর 3 বাহু 3 কোণ বিশিষ্ট জ্যামিতিক চিত্রটি হচ্ছে আমাদের ত্রিভুজ। আর ত্রিকোণমিতিতে মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি ত্রিকোণমিতি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের মধ্যকার সম্পর্ক বা মাপ নির্ণয়ের পদ্ধতি। অর্থাৎ আমরা ত্রিকোণমিতি শব্দটির অর্থ বিশ্লেষণ করে জানলাম ত্রিকোণমিতি মানে হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলোর সাথে এর যে কোণগুলো রয়েছে এই কোণগুলোর মধ্যকার একটি সম্পর্ক বোঝায়। এখন আমরা সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলো দিয়ে নির্ধারিত ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সম্পর্কে জানব। সমকোণী ত্রিভুজের বাহুগুলো দিয়ে নির্ধারিত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। আমরা এই অনুপাত সমূহ সম্পর্কে বিস্তারিত জানব পরবর্তী ক্লাসে। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের অনুপাতের মধ্যে যে থিটা ব্যবহৃত হয়েছে এগুলো মূলত এখানে যে সূক্ষ্মকোণ রয়েছে এই সূক্ষ্মকোণগুলোকে বোঝাবে। এখানে আমাদের থিটার পরিবর্তে অন্য অন্য যে গ্রিক শব্দগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব। এখানে কোণ নির্দেশের জন্য ব্যবহৃত গ্রিক বর্ণমালাগুলো হচ্ছে, এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আলফা, আর এখানে আমরা বি এর মতো যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে বিটা, আর এখানে আমাদের যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গামা, আর এই চিহ্নটি হচ্ছে থিটা, এই চিহ্নটির নাম হচ্ছে ফাই, আর এই চিহ্নটির নাম হচ্ছে ওমেগা। এখন আমরা ত্রিকোণমিতির যে ব্যবহারিক প্রয়োগ রয়েছে সেটি সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রাচীন যুগ সম্পর্কে জানব। প্রাচীন যুগের মানুষেরা ত্রিকোণমিতি ব্যবহার করে নদীর প্রস্থ নির্ণয় করতে পারত। অর্থাৎ নদীতে না নেমেই নদীর প্রস্থ তারা নিখুঁতভাবে নির্ণয় করতে পারত। তারপরে তারা গাছের উচ্চতা নির্ণয় করতে পারত। অর্থাৎ গাছে না উঠেই গাছের ছায়া এবং কোনো লাঠি বা খুঁটির দৈর্ঘ্যের তুলনা করে তারা গাছের উচ্চতা নিখুঁতভাবে নির্ণয় করতে পারত। তারপরে আমরা দেখব মিশর এবং ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে। এখানে ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে তারা ত্রিকোণমিতির ব্যবহার করত। তারপরে আমরা দেখব জ্যোতির্বিজ্ঞান। গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানে ত্রিকোণমিতির ব্যবহার হয়ে থাকে। এখন আমরা দেখব অধুনা ত্রিকোণমিতিক ব্যবহার, অর্থাৎ আধুনিক যুগে ত্রিকোণমিতির ব্যবহার। আধুনিক যুগে গণিতের প্রায় সকল ক্ষেত্রেই ত্রিকোণমিতি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আমরা দেখব ক্যালকুলাসে ত্রিকোণমিতির ব্যবহার। ক্যালকুলাসে ত্রিকোণমিতির ব্যবহার হচ্ছে রকেটের গতি বিশ্লেষণ এবং ডালযুক্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ক্যালকুলাসে ত্রিকোণমিতির ব্যবহার হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা ত্রিকোণমিতির শুধু প্রাথমিক ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো সমাধানের জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।